সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের অধ্যায় 9 জৈব অণু, এটির একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে জৈব অণুসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক, Interrelationships of Biomolecules। তা আমরা এই অধ্যায়ের বিভিন্ন জৈব যৌগ সম্পর্কে বা জৈব অণু সম্পর্কে আলোচনা করেছি। এগুলোর মধ্যে ছিল কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ এবং আরএনএ, এই দুটি সম্পর্কে আমাদের আলোচনা ছিল, প্রোটিন এবং লিপিড। এই চারটি জৈব অণু সম্পর্কে আমরা পৃথক পৃথকভাবে আলোচনা করেছি। এগুলোর মধ্যে আবার একটি জৈব অণুর সাথে আরেকটি জৈব অণুর সম্পর্ক দেখা যায় বা তারা দুইটি মিলে একটা যৌগিক যৌগ তৈরি করে থাকে। প্রথম আমরা কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যকার সম্পর্কটি দেখতে পারি। নিউক্লিক অ্যাসিড আমরা দুই ধরনের দেখি, একটা হচ্ছে ডিএনএ আর একটি হচ্ছে আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এগুলো সম্পর্কে আমরা প্রিভিয়াস লেকচারে বিস্তারিত আলোচনা করেছি। এখানে আমরা একটা ডিএনএ এর চিত্র দেখতে পাচ্ছি। ডিএনএ হচ্ছে একটি নিউক্লিক অ্যাসিড, গুরুত্বপূর্ণ, এবং এটা বংশগতির ক্ষেত্রে ভূমিকা রাখে। এটির একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গঠন উপাদান হচ্ছে এস বা সুগার, যেটিকে বলা হয়ে থাকে। এই সুগারটি তৈরি হয় মূলত ডিঅক্সিরাইবোজ সুগার দ্বারা। তো এই ডিঅক্সিরাইবোজ সুগারটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, যেটা কার্বোহাইড্রেট হিসাবে পরিচিত। তাহলে আমরা দেখি যে এই ডিঅক্সিরাইবোজ সুগার যা কার্বোহাইড্রেট, সেটা নিউক্লিক অ্যাসিড তৈরিতে বা ডিএনএ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে। এই ক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিডের সম্পর্কটা দেখতে পাচ্ছি। কার্বোহাইড্রেট এবং লিপিডের মধ্যেও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কার্বোহাইড্রেট বিশেষ করে যেগুলা যৌগিক বা জটিল কার্বোহাইড্রেট, সেগুলাকে অ্যানালাইসিস করলে বা ভাঙলে গ্লুকোজ পাওয়া যায়। সেই গ্লুকোজ তৈরি হয় দেহের মধ্যে। কার্বোহাইড্রেট বিশেষ করে আমরা যখন কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবার খাই, সেগুলা পরিপাকের মাধ্যমে গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজ হচ্ছে সরল কার্বোহাইড্রেট বা একক কার্বোহাইড্রেট। এই গ্লুকোজ থেকে আমরা শক্তি পেয়ে থাকি শ্বসনের মাধ্যমে বা রেসপিরেশনের মাধ্যমে। আরটি হচ্ছে যে গ্লুকোজ যেগুলো অতিরিক্ত গ্লুকোজ থাকে, তার মধ্যে কিছু গ্লুকোজ আবার জটিল কার্বোহাইড্রেট যেমন গ্লাইকোজেন তৈরি হয়। সেই গ্লাইকোজেন আমাদের যকৃত বা পেশির মধ্যে সঞ্চিত খাদ্য হিসাবে থাকে। এগুলো আবার প্রয়োজন যখন হয় তখন আবার এই গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজ তৈরি হতে পারে। আর বাড়তি গ্লুকোজ যেগুলো থাকে, যে এরপরেও যদি আমাদের শরীরে কোনো গ্লুকোজ থাকে, সেগুলো লিপিড যৌগে পরিণত হয়ে থাকে। তাহলে এই কার্বোহাইড্রেট থেকেই আবার লিপিড তৈরি হওয়া সম্ভব। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটাকে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মধ্যকার সম্পর্ক। কার্বোহাইড্রেট এবং প্রোটিন একত্রিত হয়ে একটা যৌগ তৈরি করতে পারে, সেগুলোকে গ্লাইকোপ্রোটিন বলা হয়ে থাকে। এই ধরনের প্রোটিন যে প্রক্রিয়ায় তৈরি হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইলেশন প্রক্রিয়া বলা হয়ে থাকে। এবং এর মাধ্যমে দেখা যায় যে একটা কার্বোহাইড্রেট প্রোটিনের স্ট্রাকচারে বা গঠনে পরিণত হতে পারে। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়ে থাকে। ডিএনএ থেকে প্রথম আরএনএ তৈরি হয় এবং সেই আরএনএ এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আরএনএ হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, এবং এই মেসেঞ্জার আরএনএ এর মধ্যে যে জেনেটিক কোড থাকে, সেটা থেকেই প্রোটিন তৈরি হয়ে থাকে। এ সম্পর্কে আমরা একটা লেকচারে বিস্তারিত আলোচনা করেছি অলরেডি। ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিনের সম্পর্ক রয়েছে, কারণ এই ডিএনএ এর সাথে যখন হিস্টোন প্রোটিন যুক্ত হয়, তখনই দেখা যায় যে এই ডিএনএটা একটা স্ট্রাকচার, সুনির্দিষ্ট গঠন তৈরি করতে পারে এবং সেটা থেকেই ক্রোমোজোম তৈরি হয়ে থাকে। অর্থাৎ ডিএনএ এবং হিস্টোন প্রোটিন একত্রে মিলেই একটা ক্রোমোজোম তৈরি হয়ে থাকে বা ক্রোমোজোমের স্ট্রাকচার তৈরি হয়ে থাকে। তাহলে এখানেও আমরা দেখি যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রোটিন এবং লিপিডের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখতে পাই। লিপিডটা দেখা যায় যে আমাদের যে কোষ ঝিল্লি আছে বা বিভিন্ন অঙ্গাণুর যে মেমব্রেন বা ঝিল্লিগুলো আছে,
সেগুলা দেখা যায় যে বাইলেয়ার তৈরি করে থাকে, যে আমরা এখানে যে মাথা এবং লেজ একসাথে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মূলত লিপিড। এই লিপিড গুলা দুইটা লেয়ার তৈরি করেছে, উপরে একটা নিচে একটা লেয়ার তৈরি করেছে। এই লেয়ার গুলো হচ্ছে হাইড্রোফোবিক, অর্থাৎ তারা পানি সহ্য করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের দেহের মধ্যে পানি এবং অন্যান্য উপাদানগুলো প্রবেশ করার জন্য এই বাইলেয়ারের মাঝখানে প্রোটিনের একটা চ্যানেল তৈরি হয়, বা প্রোটিন দ্বারা এখানে দেখা যায় যে একটা পথ তৈরি হয়। এই পথের মাধ্যমে দেখা যায় যে বিভিন্ন অণু বা পানি এগুলো কোষের ভিতরে প্রবেশ করতে পারে বাইরে থেকে, যে এটা হচ্ছে আউটসাইড অফ সেল, কোষের বাইরের দিক, এবং এই বাইরের দিক থেকে দেখা যায় যে এই প্রোটিনের মাধ্যমেই তৈরি হয়। তো এগুলাকে আমরা চ্যানেল বলে থাকি, বা এগুলোকে রিসেপ্টরও বলা হয় এখানে, বা ট্রান্সপোর্টার হিসাবে এই প্রোটিনগুলা কাজ করে থাকে। এই হচ্ছে মোটামুটি এখানের বিভিন্ন জৈব অণুগুলোর মধ্যে সম্পর্ক। আমরা নেক্সট ক্লাসে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ অধ্যায়টি শুরু করব। সেটি দেখার জন্য আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিবে। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আল্লাহ হাফেজ।